পাকিস্তান হানাদার বাহিনীর আলবদর রাজাকারদের বা দালালদের বিচার হয়েছিল সেই আদালতে হবে না। এটা একদিন মানুষ জায়গায় উঠবে। আমি কিন্তু বললাম এবং আমি বারবার বলতেছি যে এই আদালতে তাদের বিচার হবে না, এই কোর্ট দিয়ে তাদের বিচার হবে না, এই প্রসিকিউশন দিয়ে তাদের বিচার হবে না। এবং নুরুল হুদা একজন মুক্তিযোদ্ধা। আমি আরো বলেছি মুক্তিযোদ্ধারা নিশ্চিত ভাবে এইসব মামলায় বেল পাওয়ার রাইট রাখে সারা পৃথিবীতে। আজ পর্যন্ত ভারতবর্ষ যারা আন্দামান দ্বীপপুঞ্জে এক সময় নির্বাসিত হয়েছে, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন করেছিল যারা, তাদের ইতিহাস জেনে দেখো। ভারতের কথা বললে আবার বলবে আমি ভারতের দালাল, কিন্তু ভারতবর্ষের সমস্ত স্বাধীনতা কামীরা আমৃত্যু কেউ কোনদিন জেলে যায় নাই। ওই যে কিউবার ফিডেল ক্যাস্ট্রো, যিনি প্রথম দিন পাদিস্তাকে পরাজিত করে দায়িত্ব হাতে নিয়ে বলেছিলেন আমার সাথে যারা মুক্তিযুদ্ধ করেছে, আমার সঙ্গে যারা বিপ্লব করেছে, সেই বিপ্লবীরা কোনোদিন জেলখানায় যাবে না, তাদের হাতে কোনোদিন বেড়ি পরানো যাবে না। হ্যাঁ, সে যদিও মহা ভুল করে তার বিচারের শেষ বিচার পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপরে সে জেলে যাবে। বাংলাদেশে মুক্তিযুদ্ধকে সামান্যতম সম্মান দেওয়া হচ্ছে না। কেন হচ্ছে না আমি জানি। এই কারণে জানি যে এই দেশের মানুষ বড় একটা ধাঁধার মধ্যে পড়ে গিয়েছিল। সেই ধাঁধাটা হলো 15 বছর শেখ হাসিনা সরকারের কুশাসনের কারণে আমার মতো লোকের মধ্যে একটা জিনিস চিন্তা এসেছিল যে শেখ হাসিনা এই মুহূর্তে যাওয়া দরকার। আমাকে প্রশ্ন করেছিল তাহলে কে আসবে, আমি উত্তর দিয়েছিল প্রয়োজনে আজরাইল আসুক। এখন দেখতেছি আজরাইলের চেয়ে অনেক খারাপ জিনিস আসছে। কাজেই মানুষের এখানে ইজ্জত নাই, মানুষের এখানে সম্মানের কোনো নিশ্চয়তা নাই, মানুষ বিপদে পড়লে যাওয়ার কোনো জায়গা নাই। এই ধরনের নৈরাজ্যজনক একটা দেশ 212টা দেশ পৃথিবীতে আছে, একটা দেশ আছে কিনা আমি জানি এই ধরনের নৈরাজ্যজনক অবস্থা বাংলাদেশে যা আছে। আমি একটা উদাহরণ দিই আপনাকে, শুনেন। আমি প্রত্যেক দিন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত কোর্টে মামলা করি, আমি আপনাকে বলি, এবং আমি ক্রিমিনাল ল প্র্যাকটিস করি। ক্রিমিনাল বেঞ্চে আমি যাই, সেইখানে আমি দেখছি আজকে কি অবস্থা চলছে। ওই যে আগেও বলছি এখনো বলছি যে আওয়ামী লীগের 15 বছরের শাসনে বিএনপির কোন সিনিয়র অ্যাডভোকেট জেলখানায় যেতে হয় না। এমনকি অ্যাডভোকেট হইলে পরে কোর্টে আসলেই বেল, একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হয় নাই। আওয়ামী লীগের 15 বছরে হাইকোর্টে কোন বিএনপির উকিল আগাম জামিন বলেন আর রেগুলার জামিন বলেন বেল। এখন শত শত উকিল জেল কাটতেছে। এক, আমি ওদের পক্ষে না, আমি হইলাম আমার পক্ষে। আমি আমার নেতাদেরকে বলি দিন কিন্তু আসতে পারে। আমি আমার উকিল যারা সিনিয়র উকিল যারা বিএনপি করেন তাদেরকে বলি দিন কিন্তু আসতে পারে। কারণ বাংলাদেশ কিন্তু জোয়ার ভাটার দেশ, এই দেশ কিন্তু জোয়ার ভাটার দেশ। এদেশ এমন নাও থাকতে পারে। আর সবার উপরে আছে যে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াতাইজু মান্তাশাউ ওয়াতাজিল্লু মান্তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কাজে আজকে যারা গণহারে বাংলাদেশের সমস্ত লার্নেড আইনজীবীকে জেল খাটাচ্ছেন এবং মাসের পর মাস জেলে রাখছেন, বেল পাওয়ার পরেও আবার আপিল করছেন, আপিল করার পরেও ছাড়া পাচ্ছে না, সুপ্রিম কোর্টে গিয়ে 6 মাস আটকে থাকে। আমি অনুরোধ করব বিশেষ করে আইনজীবীদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। কারণ আওয়ামী লীগ কিন্তু তাদের আমলে কোনো আইনজীবীকে জেলখানায় দেয় নাই। হ্যাঁ, আমি স্বীকার করব আওয়ামী লীগ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ব্যাপারে অন্যায় করেছে, আমি এই কথাটা নিশ্চিত ভাবে স্বীকার করব। অথবা অন্যান্য বিচারের ব্যাপারে হয়তোবা কোন লোক দোষী না, তাদেরকে জেল দিয়ে দিয়েছে। কিন্তু সাধারণ রাজনৈতিক মামলায় কোনো কারণেই কোন আইনজীবী বা বিএনপির কোন সিনিয়র নেতা হোক আর জুনিয়র নেতা হোক কেউ জেলে থাকে নাই হাইকোর্টে আসার পরে। আমি এটা চ্যালেঞ্জ করলাম। তো আমি সমস্ত কথা তো বলি, আমার নিজের উপরে সমস্ত দায়িত্ব নিয়ে যে ফজলুর রহমান মিথ্যা কথা বলে, এই কথাটা কেউ বলে কিনা? কেউ বলতে পারবে না। আমি একজনের নাম বলি, তার নাম
সিনিয়র অ্যাডভোকেট, তিনি আজকে পৃথিবীতে নাই, জনাব খন্দকার মাহবুব হোসেন। উনার নামে একটা মিথ্যা মামলা, গায়েবী, শেখ হাসিনা আমলে ছিল গায়েবী মামলা, আর এখন গায়েবী চেয়ে আরো অনেক কঠিন মামলা। মাহবুব হোসেন সাহেব, তাকে যখন এই মামলাটা দিল, খন্দকার মাহবুব হোসেন সাহেব আমাকে বলেন, ফজলু তুমি মামলাটা তুমি মুভ করো। সেই মামলাটা আমি মুভ করার সঙ্গে সঙ্গে আগাম জামিন দিলেন, এবং আগাম জামিনে উনাকে রাখার সঙ্গে সঙ্গে উনার মামলাটা একটা কোর্ট, যে কোর্ট আওয়ামী লীগ দ্বারা জজ হয়েছিল, যে কোর্টের সিনিয়র জজ আমি নামও বলতে পারি, এবং ছাত্রলীগের নেতা ছিল রাজশাহী ইউনিভার্সিটি, সেই জজ খন্দকার মাহবুব হোসেনের মামলাটা দুইটা কথা শোনার পরে বললো, ইয়েস, রুল স্টে 561 এতে রুল স্টে করে দিল। এরকম বহু আছে, বহু বহু আমি বলতে পারি। এখনো যারা সিনিয়র অ্যাডভোকেট, যারা বিএনপির জীবিত আছে, তাদের নামে অনেক মামলা আছে, কিন্তু কাউকেই, একমাত্র 3 দিনের জন্য আমাদের সেক্রেটারি ছিল কাজল, রুহুল কুদ্দুস কাজল, 3-4 দিন হাজত, কিন্তু যখনই হাইকোর্টে আসছে বেল। কিন্তু আজকে যা হচ্ছে, এটা হলো একটা আইনজীবীদের ব্যাপারে, সিনিয়রদের ব্যাপারে। 2 নম্বর হইল, রাজনীতি করে বাড়ির ছেলেটি বা পুরুষটি দেখা গেল তার স্ত্রী সহ আসামি, তার মেয়ে সহ আসামি। হ্যাঁ, মেয়ে আসামি হয়েছে, কিন্তু দুর্নীতি দমন মামলা যদি মেয়ের নাম থাকছে ব্যাংকে, বিএনপির সময় হয়েছে, কিন্তু এখন কিন্তু ক্রিমিনাল কেসে ওই যে গুলি করছে শেখ হাসিনা সহ আরো 277 জন, ওই 277 জনের ঘরের বউরে দিয়া দিছে, বেল পাইছে সুপ্রিম কোর্ট থেকে, তারপরও বাড়িতে পারে না, আরেকটা কেস, আবার সুপ্রিম কোর্ট পর্যন্ত আইসা বেল পাইছে, আরেকটা মামলা, আবার সুপ্রিম কোর্টে আসছে, তারপরে আবার আরেকটা মামলা। ওই জেল গেটে আসতে পারে না, আপনার নামে আরেকটা নতুন মামলা আসছে। এইগুলা কিন্তু একটা দেশকে ভালোর পথ, আমরা তো ভালোর জন্য, আমরা তো মনে করছিলাম শেখ হাসিনা চইলা গেলে পরে আইনের শাসন হবে, বিচার বিভাগের স্বাধীনতা হবে। সেদিন দেখলাম ডক্টর কামাল হোসেন সাহেবের সুযোগ্য কন্যা, যিনি এখন বাংলাদেশের সিনিয়র অ্যাডভোকেট, সারা হোসেন, উনি বললেন, আমিও বলছি নির্বাহী বিভাগের আদেশে এখন কোর্ট চলছে। হয় নির্বাহী বিভাগ আদেশ দিয়ে কোর্ট চালাবে, বিচারক থাকবে না, আর না হলে বিচারক থাকবে, নির্বাহী বিভাগের আদেশ থাকবে না, শুধু আদেশটা হবে আইনের মাধ্যমে। ল উইল ডিটারমিন অল দ্য কোর্স অফ এ কেস। তা যদি না হয়, তাহলে নির্বাহী বিভাগ এসে এখানে বসুক, আইনমন্ত্রী এসে চিফ জাস্টিসের চেয়ারে বসুক, উনারা এখানে কেউ ফাঁসি দিয়ে, কেউ যাবজ্জীব, যা ইচ্ছা তা করুক, কিন্তু চিফ জাস্টিস বসায় রাইখা, এপিলেট ডিভিশনের 2টা বেঞ্চ বসায় রাইখা, 49টা হাইকোর্টের বেঞ্চ বসায় রাইখা নির্বাহী আদেশে একটা দেশ কিছুতেই চলতে পারে না। চললে পরে এটা দেশ থাকে, আমি জানি না মানুষ কোথায় আছে, এটা দেশ থাকবে না। আওয়ামী লীগ যারা অপরাধ করছে প্রত্যেকেরই জেল হওয়া উচিত, যারা মানুষ খুন করছে তাদের ফাঁসি হওয়া উচিত। সবচেয়ে খারাপ কাজ করছে, 15 বছরে 3টা নির্বাচন দেয় নাই দেশটাকে, সালমান রহমানদের মাধ্যমে, সালামদের মাধ্যমে, আর এখন ওই যে এনসিপির নেতারা যারা 2 টাকা দিয়ে ডাইল দিয়ে ভাত খাইতে পারতো না, সূর্য সেন হলে, মহসিন হলে, তারা এখন 1500 কোটি টাকা আনে। 1500 কোটি টাকা যারা আনে, ওই সব বড় বড়, এখন আবার দেখি আবার তারা টাকা দিতে চায় না বলে আবার তাদেরকে দেশ ছাড়া করতেছে, অথবা তাদের নামে নতুন করে কেস দিতেছে। বড় বড় সেই ব্যবসায়ীরা এখনো বাংলাদেশে আছে, যারা শেখ হাসিনাকে টাকা দিত, অথবা শেখ হাসিনার নামে বাংলাদেশকে লুট করত। সেই যে 15 বছরের শাসন, সেই শাসনের একটা কঠিন বিচার হওয়া দরকার, কিন্তু সেই বিচারটা হওয়া উচিত আইনের মাধ্যমে। সেই বিচারটা জুতার বাড়ি দেওয়া, গালে জুতার বাড়ি দেওয়া না, তার বাড়ি পুরায় দেওয়া না, বুলডোজার চালানো না,
অথবা সে অন্যায় করছে, তার বউরে এনে জেলখানায় ঢুকায় রাখা 5 বার বেল পাইলে আরো 5টা কেস দিয়ে দেওয়া না, সৌনারেজ দেখানো না। আমি আজকে এখানে বসছি একটা মাত্র কারণে, এই জিনিসগুলা হচ্ছে। এটা কিন্তু জোয়ার বাটার দেশ। আমি সব সময় বলি আমি আর চাই না এই দেশে এইসব হোক। আমি চাই না কোনো কারণে সরকার পরিবর্তন হইলে পরে আবার আমার গালে কেউ জুতার বাড়ি দেখ, অথবা আমি জেলখানায় পড়ে থাকি 3 বার বেল পাইলে পরে আবার আপিল করে 7টা কেস আমার নামে দেখো। এটা আমি চাই না, কারণ আমার বয়স হয়েছে 78। এই 3রা অক্টোবর আমার বয়স হবে 78 বছর। আমি আপনাকে বলি মুক্তিযুদ্ধ করেছিলাম, কত সুন্দর স্বপ্ন দেখেছিলাম, কত সুন্দর গ্রামের স্বপ্ন দেখেছিলাম। সুন্দর গ্রাম হবে, ছবির মতো দেশ হবে, আইনের মাধ্যমে দেশ চলবে, গণতন্ত্র হবে, গরিব মানুষের পেটের ভাত পরনের কাপড় হবে, গরিবের সন্তানের শিক্ষা শেষে মানুষের চাকরি হবে, এই দেশ একটা ধর্মনিরপেক্ষ দেশ হবে। যে ধর্মনিরপেক্ষতার প্রত্যেকটা কথা, আমি যারা আজকে আমাকে বকাবকি করেন, আল্লাহ বলেছেন প্রতিদিন প্রতি মুহূর্তে কোরআন শরীফের প্রত্যেকটি সূরায় বলেছে, প্রত্যেক জায়গাতে আমি চ্যালেঞ্জ করলাম, বলছে আমি হলাম সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছুর মালিক। সবকিছুর মালিক যদি আল্লাহ হয়ে থাকে, আমার আল্লাহ কোরআনে যদি বলে আমি হলাম সবকিছুর মালিক, তাইলে সেই আল্লাহ আমারও মালিক, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবারই মালিক, হাতি ঘোড়া ভাগ ভাল্লুক গরু পশু সবার মালিক, গাছপালা সবার মালিক। কাজে আল্লাহ যেহেতু ডিফারেন্স করে না, আমি কেন ডিফারেন্স করব? আমি চাই ধর্ম নিরপেক্ষতার মাধ্যমে, ওই যে আমি সব সময় কথা বলি, মানুষ বলে ফজলুর রহমান পুরাণ কথা বলে, পুরাণ কথাই তো সত্য কথা। শোনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। রক্ত কাটলে সবার শরীর থেকে লাল রক্ত বের হয়, কারো রক্ত সাদা না, সাদা মানুষের রক্ত সাদা না, কালো মানুষের রক্ত সাদা না, বাদামি মানুষের রক্ত বাদামি না, সবার রক্ত লাল। কাজে আমি তো চাই মানুষের দেশ হোক, মানুষের পৃথিবী হোক, মানুষের সমাজ হোক। আজকে যা চলছে আমি দেখলাম না, শুধু এটা কি হইলো, ওই রবি ঠাকুরের বই রাখা যাবে না, কবি নজরুল ইসলাম, বিদ্রোহী কবি নজরুল ইসলাম, সে ইসলাম বিরোধী, অতদিন পরে আবার বলা হচ্ছে বই ফালাই দিতেছে, লাইব্রেরি থেকে 5 লক্ষ টাকার বই নিয়ে গেছে। আমি দেখলাম রবীন্দ্রনাথ ঠাকুরের শাহজাদপুরের সেই বাড়ি, যে বাড়িতে বৈশাখ কবিতা লেখছে রবীন্দ্রনাথ ঠাকুর, হায় হায় রে অসভ্য ইতরের দল, এরে অমানুষ পশুর দল, যে বাড়িতে বৈশাখ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কোনদিন রবীন্দ্রনাথ ঠাকুর ধর্ম দিয়া বিচার করে নাই, বরং মুসলমান কৃষক ছিল সবচেয়ে দরিদ্র, তাদেরকে সবচেয়ে বেশি সাহায্য করছে। তাদেরকে সাহায্য করার জন্য পূর্ব বাংলায় প্রথম ব্যাংক স্থাপন করছে নওগাঁ এবং সিরাজগঞ্জে। সেই রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি হিন্দুও ছিল না ধর্ম বিশ্বাসে যিনি ছিলেন ব্রাহ্মণ, যিনি একশ্বরবাদে বিশ্বাস করতেন, সেই রবীন্দ্রনাথ ঠাকুর, যে রবীন্দ্রনাথ ঠাকুর হলো বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান। যতদিন চন্দ্র সূর্য উঠবে, যতদিন বাংলার বাঙালি জাতি থাকবে, একজন সাহিত্যিক নিয়ে যদি প্রথম এবং প্রধান গৌরব পৃথিবীতে করতে হয়, নোবেল লরিয়েট সেই রবীন্দ্রনাথ ঠাকুরের নামে আমাদের পরিচয় হবে, গৌরব করতে হবে। তার বাড়িটা ভাঙ্গিয়া দে, আগুন দিয়া পুড়ায় দে,